আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 47তম টিউটোরিয়াল অর্থাৎ ভার্টিক্যাল টাইপ টুল সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে নিচের দিকে প্লে লিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে উপরে ডান পাশে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 8 নাম্বার সারিতে এই টুলে মাউস নিলে লেখা আসে, দেখেন হরিজন্টাল টাইপ টুল। টুলবক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে টি চাপলে এই টুলে আসা যায় এবং কিবোর্ডে শিফট প্লাস টি চাপলে এই টুলের অন্তর্গত অন্যান্য টুলগুলি ক্রমান্বয়ে আসবে। দেখেন আমি একবার চেপেছি, চেঞ্জ হলো, আবারও চাপলাম শিফট টি, দেখেন চেঞ্জ হচ্ছে। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুলের অন্তর্গত আরও 4টি টুল শো হয়: হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। আমাদের আজকের আলোচনা ভার্টিক্যাল টাইপ টুল সম্পর্কে। তো এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়। আমি এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। এজন্য আমি একটি পেজ নিচ্ছি, সেজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক, প্রিসেট সাইজ 1920x1080 যেভাবে আছে এভাবে করে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। দেখুন 1 নং অপশনে এই ভার্টিক্যাল টাইপ টুলের ছবি দেখা যায়। ভার্টিক্যাল শব্দের অর্থ উলম্ব বা লম্বভাবে অবস্থিত। যে টুল দিয়ে লেখাকে উপর থেকে নিচে লম্বালম্বিভাবে টাইপ করা হয় তাকে ভার্টিক্যাল টাইপ টুল বলে। যেমন আমি এখানে সাইজটাকে আমি 72 পিটি করে আমি লিখতেছি SHAPON, আমার নাম লিখলাম। তাহলে দেখেন লেখার সাথে সাথে লেখাটি উপর থেকে নিচে হচ্ছে। আবার আমি এটিকে ডিলিট করে দিলাম, লেয়ারে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এখানে এই হরিজন্টাল টাইপ টুল এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি আমরা লিখি SHAPON, তাহলে এই লেখাটি হরিজন্টালি হচ্ছে। হরিজন্টাল শব্দের অর্থ আনুভূমিক। যে টুল দিয়ে লেখাকে আনুভূমিকভাবে, সমতলভাবে বা ওয়াইডলি লেখা হয় তাকে হরিজন্টাল টাইপ টুল বলে। তো এই দুটি টুলের মধ্যে পার্থক্য মূলত পজিশনগত। তো আমি এটি ডিলিট করে দিলাম। এখন এই ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজ 72 পিটি রাখলাম। রেখে আমরা যদি এই আর্টবোর্ডে একটা ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এখানে লিখি SHAPON, আমার নাম লিখলাম। লেখার সাথে সাথে দেখেন লেয়ার প্যালেটে লেয়ার 1 নামে একটি লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে। চাইলে আমরা এই নিচের এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করেও আমরা এখানে DHAKA লিখলাম। আমরা এভাবে করে কিন্তু আমরা লেয়ার ক্রিয়েট করতে পারি। তো আমি এটি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন এই SHAPON এই স্বপন লেখাকে আমরা এখান থেকে সিলেকশন করলাম, করে লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা মুভ টুলে ক্লিক করে এখান থেকে আমরা অটো সিলেক্ট লেয়ার শো বাউন্ডিং বক্স করে আমরা এই লেখাকে আমরা ছোট বড় করতে পারি। এভাবে আমরা ছোট বড় করতে পারি। আবার আমরা এই লেখাকে আমরা এভাবে মুভ করাতে পারি। আবার আমরা এই লেখাকে দেখেন ডান থেকে বামে এভাবে আমরা ঘোরাতে পারি।
আবার আমরা উপর থেকে নিচে এভাবে করে কিন্তু আমরা মুভ করতে পারি, এভাবে করে কিন্তু আমরা মুভ করতে পারি। আবার আমরা এই অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং বক্সে টিক উঠিয়ে কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+T চাপি তাহলে আমাদের এই লেখাটি সিলেকশন হবে, অর্থাৎ ট্রান্সফর্ম হবে। এভাবে করেও কিন্তু আমরা মুভ করতে পারি, বা লেখাকে আমরা ছোট বড় করতে পারি, বা এভাবে ঘোরাতে পারি, বা এভাবে করেও আমরা ঘোরাতে পারি। আবার এই ভার্টিক্যাল লেখাকে বিভিন্নভাবে সিলেকশন করা যায়। যেমন এই লেয়ারের এই থাম্বনেইলে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই লেখাটি সিলেক্ট হবে। আবার আমরা এই লেখার উপরে মাউস নিয়ে কার্সর নিয়ে উপর থেকে টেনে এভাবে নিচে নিয়েও আমরা সিলেক্ট করতে পারি। আবার লেখার নিচে কার্সর নিয়ে নিচ থেকে উপরে টেনে এভাবে সিলেকশন করতে পারি। আবার আমরা লেখার মাঝে কার্সর নিয়ে আমরা যদি এখানে একাধিকবার ক্লিক করি তাহলেও এটি সিলেক্ট হবে। আবার লেখার মাঝে কার্সর নিয়ে কিবোর্ডে Ctrl+A চাপলেও এটি সিলেক্ট হবে। তো এভাবে আমরা বিভিন্নভাবে সিলেকশন করতে পারি। আবার লেখার মাঝে কোথাও কোনো মিসিং থাকলে সেখানে কার্সর নিয়ে লেখা অ্যাড করা যাবে। সাপোজ আমরা এখানে SH এর পরে সাপোজ আমরা কিছু লিখব, এখানে আমরা যদি কে এভাবে লিখি, এভাবে করে কিন্তু আমরা অ্যাড করতে পারি। আবার আমরা চাইলে এই লেখাকে আমরা আউট করতে পারি, ডিলিট করতে পারি। লেখার মাঝে বা যেখানে আমাদের দরকার কার্সর নিয়ে ব্যাক স্পেস চাপলে এটি মুছে যাবে, আবার ডিলিট চাপলে পরেরটি মুছে যাবে। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশনের আমরা এখানে যদি মাউস নিই, লেখা আসে দেখেন চেঞ্জ দ্য টেক্সট ওরিয়েন্টেশন। আমরা এই বিষয়টি দেখব। এই জন্য আমরা এই লেখাকে সিলেকশন করে এখানে ক্লিক করলে হরিজন্টালি হবে, আবার এখানে ক্লিক করলে ভার্টিক্যালি হবে। এভাবে করে এখানে সুইচিং করা যায়। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। আমরা যদি এই অপশনে মাউস নেই, লেখা আসে দেখেন সেট দ্য ফন্ট ফ্যামিলি। তো এখানে বিভিন্ন ফন্ট রয়েছে। তো আমরা লেখাকে এভাবে সিলেকশন করে আমরা এখন এটি ডিফল্টভাবে কুরিয়ার T1 রয়েছে। আমরা এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এখানে আমরা এরিয়াল করে দিলাম, তাহলে এমন হবে। আবার এখান থেকে আমরা আলজেরিয়ান দিলাম, তাহলে এমন হবে। আবার আমরা এখানে এই লেখাকে উপরের এই ফন্টের লেখাকে সিলেকশন করে আমরা এখানে যদি মাউসের চাকাকে উপরের দিকে ঘুরাই, দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে করে উপরের দিকে ঘুরালে চেঞ্জ হবে। আবার নিচের দিকে নিয়ে আমরা এইভাবে করে লেখার ফন্টকে আমরা চেঞ্জ করতে পারি বা দেখতে পারি, এবং এখান থেকে ফন্ট পছন্দ করে সেভাবে লেখা যাবে। আবার আমরা এখান থেকে বাংলা লিখতে পারি। তো কম্পিউটারে বিজয় 52 বা অভ্র সফটওয়্যার ইনস্টল করা থাকলে বাংলা ফন্টে লেখা যায়। তো সেটি করার জন্য এখান থেকে আমরা এই যে সুতনি এমজে এই লেখাটিকে সিলেকশন করে আমরা এখন সুইচিং করে দেব। এখানে দেখেন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে ইংলিশ ফন্ট এবং বিজয় ক্লাসিক বিজয় 52 রয়েছে। আমরা এখানে সিলেকশন করে এখন আমরা এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, যেমন বাংলাদেশ বয়াকা 1900 লয়াকা দয়েকে তালবর্ষ, এভাবে আমরা লিখতে পারি। আবার আমরা এখান থেকে সিলেকশন করে কিবোর্ড থেকে আমরা যদি Ctrl+Alt+V চাপি তাহলে এটি সুইচিং হয়ে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে ইংলিশ। তো এখান থেকে আবার আমরা ইংলিশ ফন্ট এখান থেকে যে কোনো একটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিলাম। এখান থেকে আমরা এরিয়াল করে দিলাম, দিয়ে এখন আমরা লিখতেছি ঢাকা, DHAKA ঢাকা। এভাবে করে কিন্তু আমরা ইংরেজি বাংলা আমরা চেঞ্জ করে লিখতে পারি। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো আমরা এখানে যদি মাউস নিই, লেখা আসে দেখেন সেট দ্য ফন্ট স্টাইল। এখানে
ফন্ট অনুযায়ী তার ফন্ট স্টাইল পাওয়া যায়। সাপোজ এখান থেকে আমরা যদি আলজেরিয়ান ফন্ট যদি সিলেকশন করি, এখানে দেখেন একটি মাত্র স্টাইল রয়েছে, সেটি হলো রেগুলার, আর কোনো এখানে স্টাইল নেই। আবার এখানে যদি আমরা এরিয়াল যদি আমরা সিলেকশন করে দেই, দেখেন এখানে আমরা অনেকগুলো স্টাইল পাচ্ছি, ন্যারো ইটালিক, ন্যারো বোল্ড ইটালিক, রেগুলার ইটালিক, বোল্ড ইটালিক এবং ব্ল্যাক। সাপোজ আমরা এই লেখাকে সিলেকশন করে এখান থেকে আমরা যদি ন্যারো দিই তাহলে এমন হবে, আবার ন্যারো ইটালিক দিলে একটু বাঁকা হবে, আবার ন্যারো বোল্ড দিলে ন্যারো হবে এবং বোল্ড হবে, আবার ন্যারো বোল্ড ইটালিক তিনটি হবে। এখান থেকে রেগুলার দিলে এমন হবে, ইটালিক দিলে এমন হবে, বোল্ড দিলে এমন হবে, আবার বোল্ড ইটালিক দিলে বোল্ড এবং ইটালিক দুই ধরনেরই হবে, আবার ব্ল্যাক দিলে এমন হবে। তো আমি রেগুলার স্বাভাবিক রাখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, এখানে যদি আমরা মাউস নিই, লেখা আসে সেট দ্য ফন্ট সাইজ। আমরা এই ফন্টের সাইজকে ছোট বড় করতে পারি। এজন্য লেখাকে সিলেকশন করে এখানে দেখেন সবচেয়ে কম রয়েছে 6 পিটি, এটি দিলে দেখেন কত ছোট হচ্ছে। আবার যদি আমরা এখান থেকে 72 পিটি দিই তাহলে 72 পিটিতে হবে। আমরা চাইলে এখানে যা আছে এর চাইতেও আমরা ছোট বড় করতে পারি। তো সেটি করার জন্য আমরা এই লেখাকে সিলেকশন করে মাউসের চাকাকে যদি আমরা উপরের দিকে এভাবে ঘোরাতে থাকি তাহলে দেখেন এটি বড় হচ্ছে। আবার মাউসের চাকাকে নিচের দিকে যদি আমরা এইভাবে ঘোরাতে থাকি তাহলে এটি আবার ছোট হচ্ছে। তো এভাবে করেও কিন্তু আমরা ফন্ট সাইজকে বড় ছোট করতে পারি। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। যদি আমরা এখানে মাউস নিই, লেখা আসে দেখেন সেট দ্য অ্যান্টি এলিয়াসিং মেথড, অর্থাৎ এখানে লেখাটির পিক্সেল স্মুথ হবে না শার্প হবে না ক্রিস্প হবে নাকি কিছুই হবে না, এটা নির্ধারণ করা হয়। যেমন এখান থেকে আমরা লিখলাম ওপেন, OPEN, আমরা ওপেন লিখলাম। লেখার পর আমরা এই ও অক্ষরকে আমরা একটু বড় করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন চাপলে দেখেন এটি বড় হবে। তো আমি এটি বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটিকে নান করে দিলাম। এখন দেখুন আমাদের এই যে ও অক্ষর, এর পিক্সেলটি দেখেন খাঁজ কাটা এবং করাতের মতো ধারাল এবং খুব তীক্ষ্ণ। আমি এটিকে ছোট করে নিচ্ছি। এখন আমরা এই ও অক্ষরকে আমরা সিলেকশন করে এখান থেকে আমরা যদি স্মুথ দেই, দেখেন অনেকটা কিন্তু লেখা স্মুথ হয়ে গেছে, পিক্সেলটি দেখেন অনেক স্মুথ। এখন আমরা যদি আবার এখান থেকে আমরা নান করে দেই তাহলে আগের মতন হবে। আমি লেখাটিকে ছোট করে নিচ্ছি। এখন এই লেখাটিকে সিলেকশন করে আমরা এখান থেকে যদি নান দেই তাহলে এমন হবে। আবার আমরা এখান থেকে শার্প দিলে দেখেন এমন হবে। আবার এখান থেকে নান দেওয়ার পর এখান থেকে ক্রিস্প দিলে এমন হবে। আবার এখান থেকে নান করার পর এখান থেকে আমরা যদি স্ট্রং দেই তাহলে এমন হবে। আবার আমরা নান করার পর এখান থেকে স্মুথ দিলে এমন হবে। তো বাই ডিফল্ট এখানে স্ট্রং থাকে, আমি এখানে স্ট্রংই রাখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো অ্যালাইনের কাজ। এজন্য আমি এই লেখাটিকে এখান থেকে ডিলিট করে দিলাম। প্রথমে আমরা এই ভার্টিক্যাল টাইপ টুল এখানে সিলেকশন করে এখান থেকে আমরা 72 পিটি করে নিলাম। এখান থেকে আমরা সাপোজ বোল্ড করে নিলাম, যেভাবে আছে এইভাবে রেখে এখান থেকে আমি আগে একটি বক্স করে নিলাম যেন লেখাটি বক্সের বাইরে না যায়। এরপর এখানে আমরা লিখতেছি ওপেন, OPEN, আমি ওপেন লিখলাম। লেখার পর এই লেখাটিকে আমরা এভাবে সিলেকশন করে এখন আমরা এখানে যদি মাউস নিই, লেখা আসে দেখেন টপ অ্যালাইন টেক্সট। আমাদের লেখাটি এখন টপে অ্যালাইন হয়েছে। এখন যদি আমরা এখানে মাউস নেই তাহলে লেখা আসে
সেন্টার টেক্সট, এখানে দিলে লেখাটি দেখেন সেন্টারে এসেছে। আবার এখানে যদি আমরা মাউস নিই লেখা আসে বটম অ্যালাইন টেক্সট, এখানে দিলে লেখাটি বটমে অ্যালাইন হবে। তো এটি হলো অ্যালাইনের কাজ। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। তো এর পরের অপশনে আমরা যদি মাউস নেই লেখা আসে সেট দ্য টেক্সট কালার। আমরা এই টেক্সটের কালারকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই বক্সে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আমরা নির্ধারণ করে আমরা যদি ওকে করে দেই, এখানেও যদি আমরা ওকে করি তাহলে দেখেন এটি লাল কালারে হয়েছে টেক্সট। এভাবে করে আমরা টেক্সটে কালার দিতে পারি। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশনের নাম হলো, এখানে মাউস নিলে লেখা আছে ক্রিয়েট ওয়ার্প টেক্সট। তো এই কাজটি করার জন্য আমি এই লেয়ারগুলিকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করার পরে তো আমরা এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল সিলেকশন করে ফন্টকে আমরা এরিয়াল রাখলাম, বোল্ড, সাইজকে আমরা 200 পিটি করে এখানে আমরা লিখতেছি ওপেন, OPEN। ওপেন লেখার পর আমরা এই মুভ টুল দিয়ে লেখাকে মাঝামাঝি নিয়ে আসলাম। এরপর আমরা এই লেখাকে সিলেকশন করে এখান থেকে সাপোজ আমরা একটা কালার দিলাম, দিয়ে ওকে করলাম। এখন আমরা এই ওয়ার্প টেক্সট এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা অনেক ধরনের স্টাইল রয়েছে। এখান থেকে আমরা আর্ক নির্ধারণ করে দিলাম, এখান থেকে হরিজন্টাল করে এই স্লাইডারকে আমরা এভাবে করে যদি একটু ছোট করি তাহলে এমন হবে। আমরা এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে এমন হবে। আবার আমরা হরিজন্টাল ডিস্টরশন এখানে ক্লিক করে এভাবে টানলে এরকম হবে। আবার বাম দিকে নিলে এমন হবে। আবার এখান থেকে ভার্টিক্যাল ডিস্টরশন এখানে টানলে এমন হবে। আবার বাম দিকে নিলে এমন হবে। আবার আমরা যদি ভার্টিক্যাল এখানে সিলেকশন করে এইদিকে এভাবে ড্রাগ করি তাহলে এমন হবে। আবার এইদিকে ড্রাগ করলে এমন হবে। তো এর পরেরটি হলো আর্ক লোয়ার। এখানে যদি আমরা দেই, দেওয়ার পর আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে এমন হবে, বামে দিলে এমন হবে। আবার এখানে দিলে এমন হবে, এখানে দিলে এমন হবে। হরিজন্টালি যদি দেই, হরিজন্টালি সিলেকশন করার পর এখান থেকে দিলে এমন হবে। আবার বামে দিলে এমন হবে। তো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনারা বাকিগুলি প্র্যাকটিস করে দেখে নেবেন। আমি আর দেখালাম না, এতে আমার ভিডিওর লেন্থ আরও বড় হয়ে যাবে। তো আমি এটি ক্লোজ করে দিলাম, এটিও এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, এখানে মাউস নিলে লেখা আছে দেখেন টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যালেটস। তো আমি আগে থেকে ওয়ার্ড ফাইলে কিছু টেক্সট লিখে রেখেছি এবং কিছু টেক্সট নেট থেকে ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। এখন আমরা এখান থেকে টাইপ টুল দিয়ে এভাবে করে বক্স করে নিলাম। তারপর আমরা এখান থেকে এই লেখাটিকে এখান থেকে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এই অপশানে ক্লিক করে এখানে দেখেন আমাদের দুটি প্যালেট রয়েছে, ক্যারেক্টার প্যালেটস আর একটি হলো প্যারাগ্রাফ প্যালেটস। আমি এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখুন প্রথম অপশন এরিয়াল লেখা রয়েছে, এটি হলো ফন্ট ফ্যামিলি। আমরা এখানেও কিন্তু এই যে ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করেছি। তারপর এখানে রয়েছে ফন্ট স্টাইল, যেটি আমরা এখানে আলোচনা দেখেছি। তারপরে এই যে এখানে ফন্ট সাইজ, এটিও আমি আগে আলোচনা করেছি। এখন আমরা এই অতিরিক্ত কিছু অপশন রয়েছে, বাকি অপশন রয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে যদি আমরা মাউস নিই লেখা আসে সেট দ্য লেডিং। এই অপশন দ্বারা হরিজন্টালি লেখার লাইনগুলির মাঝে দূরত্ব নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ লেখা ঠিক থাকবে কিন্তু লাইনের স্পেস বাড়বে বা কমবে। তো সেই কাজটি করার জন্য আমরা এই লেখাটিকে এভাবে করে আমরা সিলেকশন করে নিলাম। এখন দেখুন এটি অটো অবস্থায় রয়েছে। আমরা যদি এখান থেকে এই 72 পিটি করি তাহলে দেখেন আমাদের এই লাইনগুলির মাঝে ডিস্ট্যান্স
72 পিটি হয়েছে। আমরা যদি 6 পিটি করি দেখেন অনেক কমে গেছে, লেখা দেখা যাচ্ছে না। তো আমরা এখানে নিচে 6 পিটি এবং উপরে 72 পিটি পর্যন্ত রয়েছে। আমরা 72 পিটিরও বেশি যদি করতে চাই, আমরা যদি এখানে আমরা সাপোজ লিখে দিলাম 100, এটি 100 পিটি হয়েছে। আমরা যদি এর চাইতে আরও বেশি করতে চাই, এখানে আমরা সিলেকশন করে মাউসের চাকাকে যদি আমরা এইভাবে ঘোরাতে থাকি উপরে, দেখেন আমাদের এটি কিন্তু আমাদের লাইনের স্পেসিং কিন্তু বেড়ে যাচ্ছে। আবার আমরা মাউসের চাকাকে নিচের দিকে এইভাবে টানলে আমাদের এই লাইনের স্পেসিং কিন্তু কমে আসবে। তো আমরা এই বিষয়টি দেখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, এখানে যদি আমরা মাউস নিই, দেখেন লেখা আছে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। এই অপশন দ্বারা ভার্টিক্যালি লেখার দুই অক্ষরের মাঝে স্পেসিং নিয়ন্ত্রণ করা হয়। তো এই কাজটি করার জন্য আমি এই লেখাগুলিকে আমরা এখান থেকে সাপোজ ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই যে লরেম লেখা আছে, এই লেখাটিকে সিলেকশন করে আমরা প্রথমে এখান থেকে আমরা ভার্টিক্যাল করে নিলাম লেখাটিকে। করার পরে যে মুভ টুল দিয়ে এটিকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমরা এই ভার্টিক্যাল লেখার মাঝে আমরা এই টাইপ টুল দিয়ে এখানে আমরা ক্লিক করে দুই অক্ষরের মাঝে আমরা স্পেসিং নিয়ন্ত্রণ করব। এজন্য আমরা এখানে ক্লিক করে এখন দেখেন আমাদের এটি এখন অ্যাক্টিভ হয়েছে। এটি এখন ম্যাট্রিক্স, এটি এখন 0 অবস্থানে রয়েছে। এখন যদি আমরা যে প্লাসের দিকে যদি আমরা নিয়ে যাই, সাপোজ আমরা এই 200-তে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে স্পেস বাড়ছে। আমরা যদি এখানে সিলেকশন করে এভাবে করে মাউস ড্রাগ করি, দেখেন আমাদের এলও এবং ও এই দুইয়ের মাঝে কিন্তু দূরত্ব বাড়ছে। আবার আমরা মাউসের চাকাকে নিচের দিকে নিলে কিন্তু কমে আসছে। আবার আমরা এখানে লিখে দিতে পারি, সাপোজ আমরা এখানে যদি লিখে দিই 500, দেখেন বেড়ে যাচ্ছে। আবার আমরা এখানে যদি লিখে দিই 100, তাহলে দেখেন এটি কমে যাচ্ছে। এভাবে করে দুটি ক্যারেক্টারের মাঝে স্পেসিং নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এজন্য এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটিকে আমি ডিলিট করে দিলাম, ক্লোজ করে দিয়ে এখন আমরা সাপোজ এখানে আমি লিখতেছি ওপেন, OPEN, ওপেন লিখলাম। লিখে আমরা এখান থেকে আর এগুলোকে আমরা ঠিক করে দিলাম। এখানে 0 পিটি ছিল, 0 পিটি করে নিলাম। এখন আমরা এখানে যদি মাউস নিই, তাহলে দেখেন লেখা আসে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। এই অপশন দ্বারা হরিজন্টালি লেখার দুটি ক্যারেক্টারের মাঝে অথবা একাধিক ক্যারেক্টারের মাঝে স্পেসিং নিয়ন্ত্রণ করা হয়। এটি আমরা সিলেকশন করলাম। করার পর দেখেন এখানে বাই ডিফল্ট এখানে 0 থাকে। যদি আমরা প্লাসের দিকে দেই, তাহলে আমাদের এই দুটি অক্ষরের মাঝে স্পেসিং বাড়বে, বা পুরোটা সিলেকশন করে দিলেও আমাদের স্পেসিং বাড়বে এবং মাইনাসের দিকে দিলে কমে আসবে। আমরা যদি এখানে 200-তে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু স্পেসিং বেড়ে গেছে। আবার আমরা এখান থেকে আমরা যদি 0 করে দিই, তাহলে স্বাভাবিক হবে, এবং এখান থেকে -100 করে দিলে দেখেন একবারে চেপে গেছে। আবার এখান থেকে আমরা 0 করে স্বাভাবিক করে নিলাম। আবার আমরা এখান থেকে এভাবে সিলেকশন করে এভাবে করে কিন্তু আমরা মাউস ড্রাগ করেও কিন্তু আমরা বাড়াতে পারি। আবার আমরা মাউসের চাকাকে নিচের দিকে ঘুরিয়েও এভাবে আমরা ছোট করতে পারি। তো এই অপশনটি বিশেষ করে কোনো লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, কার্ড ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে টেক্সটকে মডিফাই করা হয়। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। সেজন্য আমরা এখানে স্বাভাবিক করে নিলাম। এর পরের বিষয়টি হলো, এখানে যদি আমরা মাউস নিই, লেখা আসে দেখেন ভার্টিক্যালি স্কেল। এই অপশন দ্বারা লেখার ভার্টিক্যালি স্কেল নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ অক্ষরের উচ্চতা নিয়ন্ত্রণ করা হয়। আমরা এটিকে বড় করে নিচ্ছি। বড় করার পরে দেখেন আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমরা এই পিকে আমরা নির্ধারণ করলাম, সিলেকশন করলাম। করার পর এখন যদি আমরা
এইখানে আমরা সিলেকশন করে আমরা যদি মাউসের চাকাকে উপরের দিকে ড্রাগ করি, দেখেন আমাদের এই যে পি লেখাটির কিন্তু উচ্চতা বেড়ে যাচ্ছে। আবার যদি আমরা নিচের দিকে এভাবে ড্রাগ করি, নিচের দিকে আমরা মাউসের চাকাকে এভাবে ঘোরাতে থাকি, দেখেন আমাদের এই লেখার উচ্চতা কিন্তু কমে আসতেছে। তো এটি হলো ভার্টিক্যালি নিয়ন্ত্রণ করা। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, এখানে যদি আমরা মাউস নিই, লেখা আসে দেখেন হরিজন্টালি স্কেল, অর্থাৎ লেখার বা অক্ষরের প্রশস্ততা বাড়বে বা কমবে, অর্থাৎ এই অক্ষর এখানে মোটা হবে বা চিকন হবে। তো সেটি করার জন্য সাপোজ আমরা এখান থেকে এই পিকে আমরা নির্ধারণ করে এখানে যদি আমরা এই মাউসের চাকাকে এইভাবে করে যদি আমরা উপরের দিকে ঘোরাতে থাকি, তাহলে দেখেন আমাদের এই পি অক্ষরটি কিন্তু দেখেন মোটা হচ্ছে। আবার নিচের দিকে মাউসের চাকাকে যদি ঘোরায়, তাহলে দেখেন এটি আবার চিকন হয়ে আসতেছে, এটি চিকন হয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা এটিকে 100 করে দিলাম, যেভাবে ছিল 100%। আবার আমরা চাইলে এই পুরো লেখাকে এখান থেকে এভাবে সিলেকশন করেও এখান থেকেও আমরা ড্রাগ করে এভাবে করে আমরা লেখাকে আমরা ওয়াইডলি করতে পারি। আবার মাউসের চাকাকে নিচের দিকে এভাবে ঘুরিয়ে এভাবে আমরা চিকন করতে পারি। তো আমি যা ছিল তাই রাখলাম 100%। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, এখানে যদি আমরা মাউস নিই, দেখেন লেখা আসে সেট দ্য বেজলাইন শিফট, অর্থাৎ কোনো অক্ষর বা লাইন বা টেক্সটের বেজলাইনকে নিয়ন্ত্রণ করা হয়। এই অপশন দ্বারা কোনো ডকুমেন্টের কোনো লেখা অন্য পেজে গেলে তাকে টেনে উপরে সেট করা যায়। ধরি একটা পেজের একটা ডকুমেন্টে এক লাইন বেশি লেখা হয়েছে, তো সব ঠিক রেখে এই এক লাইন লেখাকে আমরা উপরের লাইনের সাথে আমরা অ্যাড করে দিতে পারি, সেট করে দিতে পারি। সেটি হলো বেজ লাইন সেটের কাজ। তো এটি করার জন্য আমরা এটিকে ডিলিট করে দিলাম। করার পরে আমরা এখান থেকে কিছু লেখা নিয়ে আসতেছি, আমরা এখান থেকে একটা বক্স করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি লরেন ইপসাম এই লেখাটিকে কপি করে এনে এখানে পেস্ট করলাম। তারপরে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেকশন করে এই লেখাটিকে ছোট করে নিচ্ছি। লেখাটিকে ছোট করে এখন আমরা এটিকে ইন্টার দিয়ে নিচে নিলাম। নেওয়ার পর আমরা এই লেখাটিকে আমরা নিচের এই লাইনটিকে সিলেকশন করে এখান থেকে সাপোজ আমি এইভাবে করে আমি লেখাটিকে আমি নিচে নিলাম, এইভাবে করে আমরা নিচে নিয়ে আসলাম। ধরি আমাদের একটা ডকুমেন্টের এই লাইনটি হলো শেষ লাইন, কিন্তু দেখা গেল আমাদের এই ডকুমেন্টের আর একটা লাইন বেশি আছে, সেই লাইনটা এখানে ধরানো যাচ্ছে না, অন্য পেজে চলে গেছে। সেই লাইনটিকে আমরা এই পেজের ভিতরে নিয়ে আসার জন্য আমরা সেই লাইনটিকে সিলেকশন করে এখান থেকে ওইভাবে সিলেকশন করে আমরা উপরের দিকে যদি এইভাবে করে ড্রাগ করি, এভাবে ড্রাগ করে কিন্তু আমরা উপরের লাইনের ওই পেজে কিন্তু আমরা এইভাবে ধরিয়ে দিতে পারি। অর্থাৎ অতিরিক্ত লেখাকে পেজে ধরানো বা যুক্ত করা, সেটি হলো বেজ লাইন। এরপরের অপশনটি হলো কালার। আমরা কালারের বিষয়টি দেখেছি। তার নিচে রয়েছে দেখেন টি অনেকগুলো টি লেখা রয়েছে। ফন্ট ফ্যামিলির কোনো নির্ধারিত ফন্টে সেই স্টাইলগুলি না পাওয়া গেলে এখান থেকে অ্যাপ্লাই করা যায়। যেমন আমাদের এখানে দেখেন এই যে আলজেরিয়ান, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমাদের একটি মাত্র স্টাইল রয়েছে, সেটি হলো রেগুলার, এছাড়া কিন্তু নেই। আমরা এই লেখাকে কিন্তু আমরা বোল্ড করতে পারি। এই যে এখানে যদি দেই, এখানে দেখেন লেখা আসবে ফাউক্স বোল্ড, এখানে লেখাকে আমরা বোল্ড করতে পারি। আবার এখানে দেখেন লেখা আছে ইটালিক, আমরা লেখাকে ইটালিক করতে পারি, একটু বাঁকা বাঁকা করতে পারি। আবার আমরা এই যে এখানে আমরা যদি অল ক্যাপস দেই, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই লেখাগুলি ক্যাপিটাল লেটারে বড় সাইজে হয়েছে।
আবার যদি আমরা এখানে যদি ক্লিক করি, এখানে যদি মাউস নেই, লেখা আসে দেখেন স্মল ক্যাপস, মানে ক্যাপিটাল লেটার হবে কিন্তু ছোট সাইজের। এরপরে দেখেন অপশনটি হলো সুপার স্ক্রিপ্ট। তো এই কাজটি দেখার জন্য আমি এই লেখাটিকে মুছে দিলাম। মোছার পরে সাপোজ আমরা এখানে লিখতেছি, ব্র্যাকেট দিলাম, যে লিখলাম a প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে আমরা একটা 2 লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার লিখব। এখানে 2কে সিলেকশন করে যদি আমরা এই সুপার স্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই 2 লেখাটি কিন্তু উপরে উঠেছে। এটি হলো সুপার স্ক্রিপ্টের কাজ। এরপরের অপশনটি দেখেন সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের কাজটি দেখার জন্য সাপোজ আমরা যদি লিখি, দেখুন এখন যদি আমরা এখানে লিখি এ লিখলাম, আবারও একটি যদি এ লিখি, লিখে আমরা যদি এখান থেকে একে সিলেকশন করে এই সাবস্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই লেখাটি কিন্তু নিচে এসেছে। এটি হলো সাবস্ক্রিপ্ট, এটি হলো সুপার স্ক্রিপ্ট, আর এটি হলো সাবস্ক্রিপ্ট। এরপর আমরা এই লেখাটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরের অপশনটি হলো আন্ডারলাইন। আমরা যে কোনো একটি লেখা লিখলাম, এভাবে লেখার পর আমরা লেখার নিচে আমরা আন্ডারলাইন দিতে পারি। এই জন্য সিলেকশন করে এখানে যদি আমরা আন্ডারলাইনে ক্লিক করি, দেখেন এর নিচে একটি আন্ডারলাইন এসেছে। আবার এখানে ক্লিক করলে এগুলো উঠে যাবে। এরপরের অপশনটি হলো স্ট্রাইক থ্রো। আমরা এই স্ট্রাইক থ্রোর বিষয়টি দেখব। সাপোজ আমি এখানে লিখলাম 200 টাকা লিখে আমরা যদি এখন এই লেখাটিকে সিলেকশন করে এখানে যদি আমরা স্ট্রাইক থ্রো দেই, তাহলে এটি আমাদের স্ট্রাইক থ্রো হলো। তো স্ট্রাইক থ্রো বলা হয় কোনো ভুল টেক্সট বা ভুল নাম্বারকে মার্কিং করে দেখানো, বা কোনো একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য এই স্ট্রাইক থ্রো ব্যবহার করা হয়। ধরি একটি প্রোডাক্টের দাম আগে ছিল 200 টাকা, সেটিকে কমিয়ে পরে এর দাম করা হয়েছে 100 টাকা। তো অনেক সময় দোকানদাররা এভাবে করে স্ট্রাইক থ্রো দিয়েও কিন্তু এভাবে দেখিয়ে থাকে যে একটি প্রোডাক্টের দাম ছিল আগে 200 টাকা, পরে সেটি কমিয়ে 100 টাকা হয়েছে। এটি হলো স্ট্রাইক থ্রো। এরপরের অপশনটি দেখেন, এখানে রয়েছে ইংলিশ, ইউএসএ, নিচের দিকে আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করে দেওয়া যায়। এরপরের অপশনটি দেখেন, এখানে রয়েছে নান, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ। আমরা এই অ্যান্টি এলিয়াস্ট এই মেথডটিও আমরা এখানে দেখেছি, আমরা আলোচনা করেছি এখানে। তো এখন আমরা এই প্যারাগ্রাফের কাজটি দেখব। তো এই জন্য আমি এই লেখাগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি। এই লেখাগুলিকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, এই লেয়ারকে ডিলিট করে দিলাম। তো প্যারাগ্রাফের এই কাজগুলি দেখার জন্য আমি এই টাইপ টুল দ্বারা এখানে এভাবে করে একটি বক্স নিলাম এবং নিচের আমার ওয়ার্ড ফাইলে কিছু লিখে রেখেছি, সেখান থেকে এভাবে করে আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিলাম। তো প্যারাগ্রাফ এই প্যালেটে দেখেন, প্রথমে এখানে রয়েছে লেফট অ্যালাইন টেক্সট। আমরা এই লেখাগুলিকে যদি আমরা এইভাবে সিলেকশন করি, সিলেকশন করে এখন যদি আমরা এই লেফট অ্যালাইন টেক্সট এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই বামের রেখা বরাবর লেখাগুলো সমানভাবে হয়েছে। এখন যদি আমরা এই সেন্টার টেক্সট এখানে যদি দেই, তাহলে লেখাগুলি দেখেন মাঝ বরাবর হবে। আবার আমরা যদি এখানে রাইটে ক্লিক করি, তাহলে আমাদের এই লেখাগুলি দেখেন ডানের রেখা বরাবর হয়েছে। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি দেখেন, এখানে রয়েছে জাস্টিফাই লাস্ট লেফট। আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন লেখাগুলো জাস্টিফাই হবে, অর্থাৎ দুই দিকেই, এইদিকে এইদিকে দুই দিকেই সমানভাবে হবে, কিন্তু এই শেষ লাইন বা শেষ শব্দ এটি বামে থাকবে। এটি হলো জাস্টিফাই লাস্ট লেফট।
আর এর পরের অপশনের এখানে যদি আমরা মাউস নিই, লেখা আছে জাস্টিফাই লাস্ট সেন্টার। এখানে যদি ক্লিক করি তাহলে লেখাগুলো জাস্টিফাই হবে, অর্থাৎ দুই দিকেই সমান হবে, কিন্তু শেষ শব্দ বা শেষ লাইনটি মাঝ বরাবর হবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি জাস্টিফাই লাস্ট রাইট, এখানে দিলে আমাদের এই লেখাগুলি সব দিকে সমান হবে, অর্থাৎ দুই দিকেই সমান হবে, কিন্তু লাস্ট লাইন বা লাস্ট শব্দ এটি ডানে থাকবে। এবং এর পরের অপশন এখানে যদি আমরা মাউস নিই, লেখা আছে জাস্টিফাই অল, এখানে যদি দেই তাহলে লেখাগুলো জাস্টিফাই হবে, অর্থাৎ দুই দিকেই সমান হবে, কিন্তু শেষ শব্দ বা শেষ লাইন এটি সমানভাবে বিভক্ত হবে। এটি হলো জাস্টিফাই অল। তো আমরা এটিকে স্বাভাবিক করে নিলাম। নেওয়ার পর তোমরা নিচের অপশন এখানে যদি মাউস নিই, লেখা আছে দেখেন ইনডেন্ট লেফট মার্জিন। আমরা যদি এই লেখাগুলো সিলেকশন করে এখানে যদি আমরা সাপোজ আমরা এখানে 50 লিখে দেই, তাহলে দেখেন আমাদের এই লেখাগুলো বামের মার্জিন থেকে ডানে সরবে কত দূর তা নিয়ন্ত্রণ করা হয়। এখানে 50 পিটি আমি দিয়েছি, 50 পয়েন্ট সরেছে। আবার এখান থেকে সিলেকশন করে আমরা যদি এখানে যদি 100 করে দেই, তাহলে 100 পয়েন্ট বাম থেকে ডানে ইনডেন্ট হয়েছে, সরে গিয়েছে। তো আমি এখানে 0 করে দিলাম, স্বাভাবিক করে দিলাম। আবার এই লেখাটি সিলেকশন করে এই অপশনে মাউস নিলে লেখা আসে ইনডেন্ট রাইট মার্জিন। আমরা প্রথমে এই লেখাকে আমরা রাইট মার্জিন করে নিলাম। এখন যদি আমরা এখানে আমরা 50 লিখে দিই, 50 লিখে দিলে দেখেন আমাদের এই লেখাগুলি ডানের মার্জিন থেকে বামে কত দূর সরবে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে 50 পয়েন্ট সরে এসেছে। আবার আমরা এই লেখাটিকে সিলেকশন করে আমরা স্বাভাবিক করে নিলাম। তো এখানে আমরা 0 পিটি করে দিলাম, যা ছিল তাই। এখন আমরা নিচের এই অপশনে যদি মাউস নিই, লেখা আসে ইনডেন্ট ফার্স্ট লাইন। এখানে একটি প্যারাগ্রাফের প্রথম লাইনটি বাম থেকে ডানে সরবে, কতটুকু সরবে এখানে যদি আমরা নির্ধারণ করে দিই, সাপোজ এখানে আমরা যদি 50 লিখে দেই, তাহলে দেখেন আমাদের এই প্যারাগ্রাফের সব ঠিক থাকবে, কিন্তু প্রথম লাইনটি এখানে সরে এসেছে। এখন আমরা আবার এটিকে এভাবে সিলেকশন করে এখানে যদি আমরা 100 করে দেই, তাহলে দেখেন এটি আমাদের 100 পয়েন্ট বাম থেকে ডানে এই প্রথম লাইনটি সরে এসেছে। এটি হলো ইনডেন্ট ফার্স্ট লাইন। এখানে যা ছিল আমি তাই করে দিলাম। এখন দেখুন এর নিচের এখানে যদি আমরা মাউস নিই, তাহলে লেখা আসবে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। তো এই কাজটি করার জন্য আমি এই লেখাগুলিকে ডিলিট করে দিলাম। করার পর আমি এখান থেকে আমার ওয়ার্ডের এই লেখাটিকে কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিলাম। করার পর এখান থেকে লেখাটিকে আমি এখান থেকে 2 ভাগ করে নিলাম। এখানে যদি মাউস নিই, লেখা আসে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের পূর্বে স্পেস অ্যাড করা। তো সেটি করার জন্য আমরা প্যারাগ্রাফের দ্বিতীয় অংশ এখানে সিলেকশন করে এখানে যদি আমরা লিখে দিই 100 পিটি, এখানে আমরা 100 পিটি করে দিলাম, তাহলে আমাদের এই প্যারাগ্রাফের পূর্বে এখানে স্পেস অ্যাড হয়েছে। তো আমি এখানে আবার 0 করে এটিকে স্বাভাবিক করে নিলাম। এর পরের অপশন দেখেন, এখানে যদি মাউস নিই, লেখা আসে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে স্পেসকে অ্যাড করার জন্য। তো আমরা প্রথম প্যারাগ্রাফকে সিলেকশন করে এখানে যদি আমরা 100 লিখে দিই, 100 পয়েন্ট, তাহলে দেখেন আমাদের এই প্যারাগ্রাফের পরে স্পেস অ্যাড হয়েছে। আবার আমরা এখান থেকে যদি 0 করে দেই, তাহলে এটি দেখেন স্বাভাবিক হয়ে যাবে। তো এই বিষয়টি আমরা দেখলাম। এর পরের বিষয়টি হলো অটোমেটিক হাইফেনেশন। আমরা এখানে যদি মাউস নেই, দেখেন লেখা আসে অটোমেটিক হাইফেনেশন, অর্থাৎ এই বক্সে হাইফেনে যদি টিক থাকে তাহলে জাস্টিফাই, আমরা এই লেখাগুলিকে জাস্টিফাই করলে লাইনের এই প্যারাগ্রাফের ভিতরে যে শব্দগুলিতে পূর্ণতা পাবে না, সেই শব্দের বাকি অংশ হাইফেন যুক্ত হয়ে নিচের লাইনে যাবে।
যেমন আমরা এই লেখাটিকে সিলেকশন করে এখন আমরা যদি এখান থেকে জাস্টিফাই লাস্ট লেফট করে দেই, তাহলে দেখেন আমাদের এই যে প্যারাগ্রাফের ভিতরে কনসিডারেশন এই লেখাটির পূর্ণতা পায়নি, বাকি অংশ নিচের লাইনে চলে এসেছে হাইফেন যুক্ত হয়ে। এখন যদি আমরা এখান থেকে হাইফেনকে উঠিয়ে দেই, তাহলে দেখেন পুরো লেখাটি নিচে চলে এসে। তো এটি হলো হাইফেনের কাজ। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।